কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে হিয়ারসে এভিডেন্স বা শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। এটা কনফেশনাল স্টেটমেন্ট বা অ্যাডমিশনের ক্ষেত্রে হিয়ারসে এভিডেন্স বা শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। স্ক্রিনে দেওয়া আছে, একটু লিখে নেন। এটা হলো শোনা সাক্ষ্য মৌখিক সাক্ষ্য একই তো নাকি? আচ্ছা দাদা, এটা তো হবে যে এটা দোষ স্বীকার হলো নিজের দোষ স্বীকার করে কোনো বক্তব্য দেওয়া। এটা হলো আমরা করেছি 24 ধারায়। কিন্তু যখন কোনো ব্যক্তি নিজেকে সহ একজন অভিযুক্ত নিজেকে সহ অন্য অভিযুক্তদের জড়িয়ে কোনো দোষ স্বীকার করে, তখনই তো এটা প্রাসঙ্গিক হয়। 133 এর সাথে কোনো সম্পর্ক নাই। 33 না দাদা, এটা যখন দোষ স্বীকারোক্তি সহ অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে 30 ধারা চলে আসবে। 30 ধারা এটা। আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল ভাই? দাদা প্রথম প্রশ্ন ছিল মৌখিক সাক্ষ্য পরোক্ষ হলেও দোষ স্বীকারের ক্ষেত্রে প্রাসঙ্গিক। তো সেই প্রশ্নের উত্তরটা আমি বলেছি যে দোষ স্বীকারোক্তি সহ অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করে কখন, যখন ওই যে অন্যদেরকে জড়িয়ে কোনো সাক্ষ্য দেওয়া হয় আর কি, স্বীকারোক্তি প্রদান করা হয়। হ্যাঁ দাদা, 32 শোনা সাক্ষ্য 32 আমরা প্রশ্নটাকে আগে বুঝি, তারপর উত্তর খুঁজি। কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য পরোক্ষ হলেও প্রাসঙ্গিক, বা মৌখিক সাক্ষ্য কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে পরোক্ষ হলেও প্রাসঙ্গিক। প্রশ্নটা তো এরকমই, ঠিক না? বা ওরাল এভিডেন্স ইনডিরেক্ট হলেও কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে প্রাসঙ্গিক। ওকে, এটা দাদা মনে হয় ধারা 32 হতে পারে। আচ্ছা, আমরা আসতেছি, আমরা প্রশ্নটাকে অ্যানালাইসিস করি, তারপরে দেখবে সহজ হয়ে গেছে। আচ্ছা, আমরা 60 ধারাতে দেখি যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে। কারণ এই মৌখিক সাক্ষ্য পরোক্ষ হলে প্রাসঙ্গিক না, আবার মৌখিক সাক্ষ্য পরোক্ষ হলেও প্রাসঙ্গিক। সেটা থেকে 32 এবং 33 ধারাতে খেয়াল করুন, সেটা থেকে 32 এবং 33 ধারাতে। তাহলে মৌখিক সাক্ষ্য পরোক্ষ হলেও প্রাসঙ্গিক, এটা আসতেছে 32 এবং 33। তার প্রশ্নটা হচ্ছে মৌখিক সাক্ষ্য পরোক্ষ হলেও কনফেশনাল স্টেটমেন্ট কিভাবে প্রাসঙ্গিক? দাদা 26 ধারাতে, দাদা 26 ধারাতে তো বলা হয়েছে পুলিশ হেফাজতে থাকাকালীন কোনো স্টেটমেন্ট গ্রহণযোগ্য নয়, কিন্তু যদি ম্যাজিস্ট্রেটের সামনে করা হয় তখন তাহলে সেটা গ্রহণযোগ্য পারে। আচ্ছা, বুঝলাম গ্রহণযোগ্য। তাহলে ইনডিরেক্ট হলে প্রাসঙ্গিক, কনফেশন তো সরাসরি সে দিচ্ছে, তাহলে ইনডিরেক্ট হলে প্রাসঙ্গিক কিভাবে? দাদা ইনডিরেক্টটা কি, পরোক্ষ এটাই কি, আমি এটাই বুঝতে দাদা 33 দ্বারা হবে, 33 দ্বারা।
ধারাটায় পড়ে যায়, ব্যাখ্যাটা কি হবে? ইনডিরেক্ট বলতে কি বুঝি? ইনডিরেক্ট আমি বলতে দাদা বুঝি দাদা সরাসরি পুলিশ না, হেফাজতে এক কথায়। থাকাকালীন সরাসরি না। মাধ্যম পুলিশ ব্যবহার করা, হেফাজতে মাধ্যম ব্যবহার থাকাকালীন করা। হ্যাঁ, কারোর মাধ্যমে, আমি নিজে না, আমি কারো অন্যের মাধ্যমে। অন্য মাধ্যমে কনফেস কিছু করা। কনফেস তো Confusion. দাদা, কনফেস তো আসামি করবে। হ্যাঁ, এখন আসামি যদি আদালতে অনুপস্থিত থাকে তাহলে তো আহ, আমি ঠিক আমি বুঝতে পারিনি। এটা কোনো 33 পুলিশ ধারা আসবে হেফাজতে দাদা। থাকাকালীন কোনো পুলিশ হেফাজতে থাকাকালীন যদি বিবৃতি দান করে, পরবর্তীতে সে লোক মারা গেলে ওই পুলিশ অফিসার যদি আদালতে গিয়ে সাক্ষ্য দেয়, তাহলে তো সেটা ইনডিরেক্ট হয়। পুলিশ অফিসার আদালতে গিয়ে কেন দিবে? কারণ আপনি কাছাকাছি আসছেন। পুলিশ অফিসার আদালতে গিয়ে কেন দিবে? পুলিশ হেফাজতে থাকাকালীন ওই লোক মারা গেলে আদালত যদি পুলিশ অফিসারকে Good. ডাক দেয় সাক্ষী দেওয়ার জন্য। এবার হচ্ছে তানসিফ ভাই সঠিক উত্তরটা দিছে, সেটা হচ্ছে এখন একটু বুঝা বলি। ইনডিরেক্ট বলতে বুঝি যেমন অনেকেই বার কাউন্সিলে লবিং আলাউদ্দিন করে। সৈকত দাদা। ও আলাউদ্দিন ভাই না? আচ্ছা, আপনার অনেকেই বলে, যেমন আমার এটা তহরও বলে, দাদা মানে অনেকেই বলে দাদা বার কাউন্সিলে না, যেমন আমরা অনেককে বলি না যে ভাই আপনি কি বার কাউন্সিলে আমাকে টিকা দিতে পারবেন? তখন সে বলে হ্যাঁ আমি পারবো। তখন আমরা জিজ্ঞেস করি এটা কি ডিরেক্ট লাইন, মানে আপনার সাথে কি বার কাউন্সিলের অফিসারের ডিরেক্ট যোগাযোগ, নাকি আপনার পরে আরেকটা মাধ্যম আছে? তখন সে বলে আরেকটা মাধ্যম আছে। আমি এই মাধ্যমকে বলি, মাধ্যম গিয়ে বার কাউন্সিলের অফিসারকে বলে, সে বার কাউন্সিল ভাইবা টিকে যায়। সেটা বললো ঠিক এরকম বিষয়টা। কনফেশনাল স্টেটমেন্ট আমি পুলিশের কাছে দিলাম, যে কনফেশনাল স্টেটমেন্টটা প্রাসঙ্গিক হবে। সকল কনফেশনাল স্টেটমেন্ট প্রাসঙ্গিক হয় ভাই? না, সকল কনফেশনাল স্টেটমেন্ট প্রাসঙ্গিক হয় না। কিন্তু জোর করে সেটাই নিলে হচ্ছে প্রাসঙ্গিক হবে দাদা, যেটা কিছু অংশ মিলে যাবে। দাঁড়া, তাহলে হচ্ছে যে কনফেশনাল স্টেটমেন্ট প্রাসঙ্গিক হয়, আমরা ধরে নিলাম 26 ধারা, ধরে নিলাম 27 ধারা। 26 ধারা ব্যাপারটা কি ঘটে, যে পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় ইন দ্য প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমি কনফেশনাল স্টেটমেন্ট পুলিশের কাছে দিলাম। খেয়াল করে, পুলিশ হচ্ছে আমার এই বার কাউন্সিলে পাশ করানোর বিডিয়া। আমি অপরাধী, আমি কনফেশনাল স্টেটমেন্টটা মৌখিকভাবে কার কাছে দিলাম? পুলিশের কাছে দিলাম। যেহেতু ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দিচ্ছে, এটা প্রাসঙ্গিক। এ পর্যন্ত ক্লিয়ার? জি আমি দাদা। ধরেন মারা গেলাম ভাই, আমি তো জানি না আমি মারা যাবো কি বেঁচে থাকবো, আমি তো জানি না। আমি বিচারের স্বাভাবিক প্রক্রিয়া যেটা করা দরকার সেটা আমি করছি। আমি আসামি, আমি কনফেশনাল স্টেটমেন্টটা দিলাম পুলিশের কাছে, তারপর আমি মারা গেলাম। মারা যাওয়ার পরে কি হলো, আদালত আমাকে ডাকলো, যে আসামি মিঠুন শাহ আপনি আসেন, আয়সা আপনি যে কনফেশন করছেন এটা বলে যান। ভাই আমি তো একটু পুরুত, আমি তো মরে গেছি। এখন কি হবে, এই পুলিশ গিয়া আদালতে বলবে আসামি এই কথা বলছে, আসামি এই যে দোষ স্বীকার করছে। তাহলে পুলিশ এখানে মিডিয়া, আমার মুখ থেকে পুলিশের কাছে গেল, পুলিশ গিয়ে আদালতে দিল। তার মানে ইনডিরেক্ট মিডিয়া ব্যবহার করে আদালতের নিকট গেছে। তাহলে তাহলে এই যে আমি যে ওরালি দিলাম, এটা এখন ইনডিরেক্ট হয়ে গেছে না? জি দাদা। বা আমরা বলতে পারি না পুলিশ আমার কাছ থেকে শূন্য আদালতে দিছে। পুলিশ যখন আমার কাছ থেকে শুনে দিছে, তার মানে ইনডিরেক্টলি আদালতের কাছে দিছে। আমরা কি বলতে পারি তাহলে শোনা সাক্ষ্য কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে প্রাসঙ্গিক? আমরা কি বলতে পারি ওরাল এভিডেন্স ইনডিরেক্ট হলো কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে প্রাসঙ্গিক? জি দাদা। বলতে পারি। ঠিক একই ভাবে এবার অ্যাডমিশনে চলে আসি। ঠিক এরকম প্রশ্ন হুবহু পাবেন রিটেলে, এটা আমার বিশ্বাস। এবার আমরা চলে আসি অ্যাডমিশন। অ্যাডমিশন একটা নরমাল একটা স্টেটমেন্ট, যারা ক্লাস করছেন তারা জানে অ্যাডমিশন কিছু না। বাদী বিবাদী একটা বক্তব্য দেয়, মামলা শব্দ। বাদী বক্তব্য দেওয়ার পরে বাদী সিঙ্গাপুর ভিজিটে গেল, সিঙ্গাপুর ঘুরতে গেল, ঘুরতে যাওয়ার পরে বলতেছে, আদালত তারা ডাকতেছে, আপনি অ্যাডমিশনে জানি কি কইছিলেন একটু বইলা যান।
তখন তখন সে বলতেছে আমি তো সিঙ্গাপুরে আছি, লকডাউনের মধ্যে পড়ছি, সিঙ্গাপুরের অবস্থা খারাপ, এখন তো আসা যাবে। তখন আদালত করবো ঠিক আছে, ও পূর্বে যেটা কইছে এটা একটু দেখি। তাহলে আগে সে অ্যাডমিশনটা দিছে, এটা আদালতের কাছে কি ডিরেক্ট ছিল, ডিরেক্ট। আগে সে মৌখিক ভাবে বা লিখিত ভাবে অ্যাডমিশনটা দিছে, ডিরেক্ট ছিল। এখন সে নাই, আদালত সেটাই ব্যবহার করতেছে, তাহলে ইনডিরেক্ট হয়ে গেল না? এটা কি বুঝছেন অ্যাডমিশনটা? জি দাদা, 32 ধারা। কিন্তু দাদা, হ্যালো, হ্যাঁ। পুলিশ সকল মানুষের সাক্ষ্য ঠিক আছে, ওভাবে ইনডিরেক্টলি নিতে পারবে, কিন্তু পুলিশের সাক্ষ্যই তো হচ্ছে শুধু ম্যাজিস্ট্রেট ছাড়া, ওটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু পুলিশেরটা আবার কিভাবে না 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 গ্রহণযোগ্য না না হবে? না, যে ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে সেই ক্ষেত্রে তো আপনি, সেই ক্ষেত্রে আপনার ইনডিরেক্ট হয়ে যাবে। 26 আপনার গ্রহণযোগ্য হয় না? 26 বলছে না যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দিলে, আপনি ম্যাজিস্ট্রেট, আমি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই পুলিশে ডিক্লেয়ার দিচ্ছি, তার মানে প্রাসঙ্গিক। জি জি, তার মানে কি প্রাসঙ্গিক কিনা? এই প্রাসঙ্গিক জিনিসটা তো আমি আবার আদালতে ডিক্লেয়ার দিতেছি। হ্যাঁ তাহলে ঠিক আছে। আমি আমি পুলিশের নিকট দিচ্ছি, ম্যাজিস্ট্রেট নাই, নো প্রবলেম। বাট পুলিশ গিয়া দেখলো, কোর্টে গিয়া দেখলো, প্রমাণপত্র সব আছে। ধরেন এরকম আমার নামে মামলা হোক, পুলিশ আমার বাড়িতে গেল, আমি পুলিশের তদন্ত করতে গেছে, পুলিশের মানে আমার নামে ওয়ারেন্ট ইস্যু হয় নাই, বাট পুলিশ তদন্ত করতে গেছে, পুলিশের ডাক খাওয়া হইতেছে আর কইতেছে আসলে আমি চুরিটা করছি স্যার, আসলে চুরি করছি স্যার, কোনো প্রতিকার আছে স্যার। এই যে কনফেশনাল দিয়ে ফেলছে, দেওয়ার পরে আমি মারা গেছি, আমাকে খুঁজে পাওয়া যায় না, আমি নাই। তখন পুলিশকে বলে আদালতে কেউ স্যার এখান তো এই কথা বলছিল, কিন্তু দোষ স্বীকার করছি। তার মানে ও না, আমি যখন এটা বলছি যে স্যার আমি এইভাবে অপরাধটা করছি, তখন পুলিশ কিয়া ফার্দা মানে প্রমাণপত্র পাইলো, আলামত উদ্ধার করলো, হ্যাঁ ঠিকই তো। সে বলছে গড়ি চুরি করে এই জায়গায় গিয়ে রাখছে, কিয়া দেখে ঠিকই ওই জায়গা আছে, তারপরে সে গড়ি চুরি করছে, কনফেশনাল স্টেটমেন্টের সাথে তার কথার মিল পাওয়া গেছে, অথবা যতটুকু মিল পাইছে ততটুকু প্রাসঙ্গিক, ততটুকু নিয়েই আদালত আবার জমা দিবে। তার মানে এখানে আমার পুলিশ হচ্ছে মিডিয়া, খেয়াল করবে, পুলিশ হচ্ছে মিডিয়া। সেখানে আমি থার্ড পার্সন ব্যবহার করবো বা সেকেন্ড পার্সন ব্যবহার করবো, সেকেন্ড পার্সন ব্যবহার কিন্তু করতেছে পুলিশ, সেখানে আবার ফার্স্ট পার্সন হিসেবে আমারই সরাসরি আদালতে বলা উচিত ছিল, বাট আমি তো মরে গেছি, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে। আর যদি পুলিশ হেফাজতে দিয়ে থাকি, যেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত হলো, সেখানে তো মরা ছাড়ার কোনো অপশন নেই, আমি তো আর আমাকে খুঁজে পাওয়া যাবে না, আমার আসতে দেরি হবে, এই অপশন গুলো তো আর নাই। কিন্তু 27 ধারাতে সেই অপশন গুলো আছে। আমার নামে মামলা হয়েছে, আমি পলাই গেছি, ওখানে মৃত্যুর প্রসঙ্গ আছে, সকল বিষয় আছে। 32 এবং 33 ধারা যেই 4 শ্রেণীর এবং 5 শ্রেণীর ব্যক্তিকে বলা হয়েছে। আমরা কি প্রশ্ন উত্তরটা ক্লিয়ার? জি দাদা। না দাদা, কিছু বলছেন ইলিয়াস ভাই নাকি মনসুর ভাই, কিছু বলছেন? জি দাদা, এখানে 26 দাদা আপনি বলছেন যে ম্যাজিস্ট্রেটের সামনে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দিলে তো এখানে পুলিশ আবার গিয়ে যখন আদালতে বলবে এটা তো প্রাসঙ্গিক, সমস্যা নাই। হ্যাঁ, তো পুলিশের সাথে একা বলছে, এখন ওখানে তো কেউ শুনে না, পুলিশ বলছে কি বলে না এটা পুলিশ মিথ্যাও তো বলতে পারে, পুলিশ সেভাবে কিভাবে করবে বা হ্যাঁ কোনো হ্যাঁ, প্রমাণ এটা দিতে পারে না, বা প্রমাণ হয়তো পুলিশ ওভাবে দিতে পারে না বা ওইভাবে বানাই নিচ্ছে, না হলে পুলিশ গিয়ে বলছে যে না উনি মারা গেছে, উনি আমাকে এইভাবে বলছে, এক্ষেত্রে কি করার? তো পুলিশ তো আমরা বিশ্বাস করি না, পুলিশ কোনটা শুধুমাত্র পুলিশের নিকট দিলে সেটা 27 ধারা? জি শুধুমাত্র পুলিশ, হ্যাঁ। হ্যাঁ, সেই ক্ষেত্রে ভাই করার কি আছে? শুধু পুলিশটাকে কেমনে বিশ্বাস করি আমরা? না, বিশ্বাস করে না না করে সেটা, কিন্তু আইন তো বিশ্বাস করতেছে, মানে আপনি আইনের বিশ্বাস হাতে, করেন, আমি করি না, আইন তো বিশ্বাস আইন করতেছে। আইন ওই পুলিশের আইন তো কথা বলে মানবে। দিয়েছে যে পুলিশকে বিশ্বাস করাই যাবে না, শুধু শুধু একা ম্যাজিস্ট্রেট ছাড়া। পুলিশের স্টেটমেন্টই কি নেওয়া হবে, আর কি মানুষ থাকবে না? হ্যাঁ, এটাই তো কথা। এবং পুলিশ আলামত উদ্ধার করে কিন্তু আদালতে জমাও দিছে, এটা তো প্রমাণ যে পুলিশের নিকট আসলেই বলছে, পুলিশ আসলেই তদন্ত করে এটা পাইছে।
যেটা ওখানে তো বলে নাই যে পুলিশের নিকট দিলে, এখানে তো একটা সত্য বলে দিছে যে আলামত উদ্ধার হতে হবে, প্রমাণপত্র উদ্ধার হতে হবে বক্তব্যের সাথে মিল রেখে, এটা বলে দিছে না। এখানে তো আবার পুলিশ আটকা, পুলিশ আলামত না দেখায়া, পুলিশ আলামত না দেখায়া বলবে আমার এটা বলে গেছে, তখন আদালত কে বেড়া তোর বক্তব্যই তো প্রাসঙ্গিকটা, তোর আলামত কি? জি দাদা তো বুঝতে লোক একটা- পেরেছি। লোক একটা বানা নিয়ে আসবো দাদা। আপনি আপনি খালি ঘুরান, আপনি পুলিশের সাথে গিয়ে যুদ্ধ করেন। দাদা তাহলে এখানে ধারা ধারা কয়টা আসলো, কোনটা কোনটা আসলো 26-এর সাথে? তারা 26-27 26-27 আসলো। এই দুইটা। কিন্তু আপনার ধারার সাথে বেশি বড় কথা হচ্ছে ব্যাখ্যাটা। জি দাদা। ব্যাখ্যাটা তা আপনাকে শুরু করতে হবে যে আমরা ধারা 60-তে দেখি ওরাল এভিডেন্স প্রত্যক্ষ হতে হয়। প্রত্যক্ষ মানে কি? সরাসরি দেওয়া। তার মানে কনফেশনাল স্টেটমেন্ট সরাসরি না দিলেও প্রাসঙ্গিক হয়। তখন আপনাকে ব্যাখ্যাটা দিয়ে আসতে হবে যে এভাবে যদি মারা যায় তখন কনফেশনাল স্টেটমেন্টটা কে দিবে? সে তো মরে গেছে, তখন পুলিশ দিবে। জি। সেই কনফেশনাল স্টেটমেন্ট নিয়ে কথা বলবে পুলিশ, যে কনফেশনাল স্টেটমেন্ট প্রাসঙ্গিক। আমরা বলছিলাম না যে অল কনফেশনাল স্টেটমেন্টস আর নট রিলেভেন্ট, সকল কনফেশনাল স্টেটমেন্ট রিলেভেন্ট নয়, এটা বলছিলাম না। সেই কনফেশনাল স্টেটমেন্ট রিলেভেন্ট, সেই কনফেশনাল স্টেটমেন্ট নিয়ে ইনডিরেক্ট এভিডেন্স ওরাল হলো, মানে ওরাল এভিডেন্স ইনডিরেক্ট হলো প্রাসঙ্গিক। এখন ক্লিয়ার? দাদা তাহলে কোন কোন জি ধারা দাদা। আসবে? দাদা 26, 27 আর 60। 32 60 আসবে, 32 আসবে, 33 আসবে, আপনার 26-27 আচ্ছা 5টা আসবে। ওকে, এবার আর কি থাকবো সাক্ষ্য নেই ভাই, আপনাদের মনে মাথা ঘুরাইতেছে, অনেক আবার বিরক্ত হচ্ছেন, দূর পেনাল কোডের আজকে একটা ক্লাস করে ফেলতাম। দাদা সাক্ষ্য আইনের আরেকটু আলোচনা করেন। হ্যাঁ সাক্ষ্য হয় তো দাদা, এর আগে দুইটা ক্লাস পাই না, এই জন্য অনেকটা বুঝি না তো। দাদা, সাক্ষ্য আইনের ইম্পর্টেন্ট ধারাগুলা কোনগুলা একটু বলে দিন। আচ্ছা সেটা পরে আমরা বলবো না। লাগছে তো। তারপর আছে যে আপনার সাক্ষ্য আইনে যোগাযোগের সুরক্ষায়, সাক্ষ্য আইনে যোগাযোগের সুরক্ষায় আদালতের সীমাবদ্ধতা রয়েছে, বা সাক্ষ্য আইনে যোগাযোগের সুরক্ষায় আদালতের যথেষ্ট ভূমিকা রয়েছে, বা সাক্ষ্য আইনে যোগাযোগের সুরক্ষায় আদালত ভূমিকা পালন না করে পারেই না, বা সাক্ষ্য আইনে যোগাযোগের সুরক্ষায় আদালত ভূমিকা নিতে বাধ্য। বলেন, উত্তর বলেন। একই 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 প্রশ্ন। কি হবে উত্তর? যোগাযোগের সুরক্ষা কি দাদা? আদালত তার ডিসক্রিশনারি পাওয়ার ইউজ করবে। প্রশ্নটা কি আপু বলেন তো? প্রশ্নটা বুঝছেন কিনা এটা বলেন। জি দাদা, সাক্ষ্য আইনে যোগাযোগের সুরক্ষায় আদালতের যথেষ্ট ভূমিকা আছে। প্রশ্নটা বুঝছেন কিনা বুঝা বলেন। যোগাযোগ রক্ষায় আদালত এই কার্যাবলী ভূমিকা, কার্যকর ভূমিকা পালন করে। কিভাবে কার্যকর ভূমিকা? আমি লিখে দিছি, সাক্ষ্য আইনে যোগাযোগের সুরক্ষায় একজন বলছিলেন যে
যোগাযোগের সুরক্ষা, এটার ইংলিশটাকে প্রোটেকশন অফ কমিউনিকেশন। কমিউনিকেশন রক্ষায় আদালতের ভূমিকা রয়েছে, ভূমিকা পালন করতে বাধ্য, বা আদালতের সীমাবদ্ধতা রয়েছে, লিমিটেশন রয়েছে। আচ্ছা, প্রথমে সেকশন বলেন তো, কোন কোন সেকশন আসতে পারে? দাদা 123, 129, তারপরে 122। কিভাবে আপনি বলেন তো? দাদা ওই যে স্বামী স্ত্রীর মধ্যে যে যোগাযোগটা হয় না এটা, তারপর রাষ্ট্রীয় কিছু। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ হইলে আদালতের সমস্যা। দাদা কিছু বিষয় আছে তো, ওই যে স্বামী স্ত্রী বিবাহ থাকাকালে যে যোগাযোগটা হয় না, ওইটা বুঝাইতে চাইছি আর কি। ওই যোগাযোগ কি কি করবে আদালত? আমি প্রকাশ করতে পারবে না। প্রকাশ করতে পারবে না নাকি প্রকাশ করতে বাধ্য করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, প্রকাশ করতে বাধ্য করতে পারবে আদালত না। কিভাবে প্রকাশ করবে? জজ সাহেব কি স্বামী স্ত্রীর ওই টিনের ফাঁক দিয়ে কি কান পাইতে রাখছে এরকম? না, এখানে যেটা হচ্ছে, আচ্ছা একটু সবাই মিউট করেন না ভাই। তানসিফ হক, একটু মিউট করেন না। জি দাদা করতেছি। তানসিফ এটা কম মুট করে দিস। আচ্ছা, এই সালমা আপু, আদালত কি প্রকাশ করতে পারবে না নাকি আদালত তাদের কাছ থেকে বাধ্য করতে পারবে না। বাধ্য বাধ্য করতে পারবে করতে না? কাদেরকে পারবে না? স্বামী স্ত্রী এই বিবাহ থাকাকালীন অবস্থায় তাদের কোনো কথাবার্তা প্রকাশ করতে বাধ্য করতে পারবে না। এর মধ্যে আদালত কি করতেছে? তাদের ক্ষেত্রে যদি কোনো মামলা না হয়, মামলা হওয়ার আগে যদি কোনো কথাবার্তা পত্রালাপ হয়, সেটা প্রকাশ করতে পারবে না। যদি মামলা হয় এরপরে প্রকাশ করতে পারবে। আচ্ছা, এই যে প্রকাশ করতে পারবে না, এভাবে আদালত কি করতেছে? এর ফলে আদালত কোন কাজটা করতেছে? সেটা তো বুঝতেছি না দাদা। তাদেরকে কি প্রোটেকশন দিচ্ছে না? জি দাদা। প্রোটেকশন কিভাবে দিচ্ছে? যে বলছে ঠিক আছে ভাই, তোমরা বিয়া করছো, তোমরা যা আলাপ আলোচনা করো এগুলো প্রকাশ করার জন্য আমি জোর করে দেবো, তোমরা স্বেচ্ছায় চাইলে বলতে পারো। এক্ষেত্রে তাদের মধ্যে যে যোগাযোগ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, তাদের যোগাযোগকে প্রোটেকশন দিল, সুরক্ষা দিল, রক্ষা করলো, বাইরে আসলো। 123 কি বলছে? রাষ্ট্রীয় বিষয় সুরক্ষা, রাষ্ট্রীয় গোপন বিষয় সুরক্ষা। তার মানে রাষ্ট্রের বিভিন্ন গোপন বিষয় আছে না, এগুলো কি আদালতে বলে যে কি ব্যাপার, কি ধরনের আলাপ আলোচনা হচ্ছে একটু কম তো? এটা কি বলে? বলে না। তার মানে হচ্ছে গোপন যে বিষয়গুলো থাকা দরকার এগুলো গোপনই থাকে। এখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এই যে হস্তক্ষেপ করতে পারে না, ইটস দ্য লিমিটেশন অফ দ্য কোর্ট। এটা হচ্ছে আদালতের সীমাবদ্ধতা, এবং এখানে আদালতের যথেষ্ট ভূমিকা রয়েছে, ভূমিকা পালন করতে সে বাধ্য। সে গোপন বিষয়ে হস্তক্ষেপ করতেই পারবে না। সে কোন মন্ত্রণালয়ের সচিবালয়ের সচিবকে বলতে পারবে না তোমার সাথে রাষ্ট্রপতির কি কথাবার্তা হয়েছে। সেটা যদি গোপন বিষয় হয়ে থাকে কখনোই সে বলতে পারবে না। তাহলে তো ভাই রাষ্ট্রের সকল কিছু প্রকাশ পেয়ে যাবে, সকল কিছু জনগণ জেনে যাবে। লকডাউন কবে হবে কি হবে না এটাকে তো সরকার নির্ধারণ করে রাখছে। সরকার কি বলতেছে? আদালতকে জিজ্ঞেস করতে পারবে, এই আমারে বইলা যান লকডাউন কবে আবার? কি বলতে পারবে? পারবে না। এবার 124 যান, এই সরকারি পর্যায়ে যে কথাবার্তা আলাপ আলোচনা হয়, যেগুলো পাবলিক ইন্টারেস্টের সাথে জড়িত, যেগুলো জনস্বার্থের সাথে জড়িত, এগুলো প্রকাশ করার জন্য আদালত বাধ্য করতে পারবে না। সাপোজ একটা জিনিস দেখেন, বাজেট কত টাকা হবে এটা কিন্তু নির্ধারণ হয়ে যায় প্রায় 2 সপ্তাহ আগে। কিন্তু আমরা কি জানি? যেদিন সংসদে বলে সেদিনই কিন্তু আমরা জানি।
আদালত কি জানতে চায় না, আদালত সেই কথাকে সুরক্ষা দিতেছে, প্রোটেকশন দিতেছে, বা আদালত সেখানে হস্তক্ষেপ করতেও পারে না, এটা আদালতের সীমাবদ্ধতা। এবার চলে যান 126। আমি আজকে রাত্রেবেলা অ্যাডভোকেটের কাছে গেলাম, গিয়ে আমি ক্লায়েন্ট, আমি অ্যাডভোকেটের কাছে আমার মামলা সম্পর্কিত সকল কিছু বললাম যে মামলাটা আমরা করবো। আদালত কি বলে যে গত রাত্রে তুমি অ্যাডভোকেটকে 5 লক্ষ টাকা দিয়েছো, কি কি কথা হয়েছে এটা বলেন তো? এটা কি বলে যে অ্যাডভোকেট এবং ক্লায়েন্টের মধ্যে কি কি কথা হয়েছে? এটা কি বলে আদালত? আদালত কি ফোর্স করে যে আপনারা বলেন, আপনারা বলতে বাধ্য অ্যাডভোকেটের সাথে কি কি কথা হয়েছে? বা অ্যাডভোকেটকে কি বাধ্য করতে পারে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কি কি কথা বলছেন? পারে। ঠিক একইভাবে 129 ধারাতে যান, পারে না, লিগ্যাল অ্যাডভাইজার যেটা আছে। তার মানে আমার প্রশ্নটা ছিল সাক্ষ্য আইনে যোগাযোগের সুরক্ষায় আদালতের ভূমিকা রয়েছে বা আদালতের সীমাবদ্ধতা রয়েছে। আমরা কি প্রশ্ন এবং প্রশ্ন উত্তরটা বুঝছি? জি দাদা। এখানে আমরা একটা শব্দ ব্যবহার করব, সেটা হচ্ছে প্রিভিলেজড কমিউনিকেশন। প্রিভিলেজড কমিউনিকেশন জিনিসটা কি? এটা হচ্ছে যে কিছু কিছু যোগাযোগ আছে, কিছু কিছু সংবাদ আদান প্রদান আছে যেগুলো প্রকাশ করতে আদালত বাধ্য করতে পারে না। তাহলে এই যে আমরা যে সেকশন গুলো পড়লাম, সেকশন গুলোর আলোকে যে আলোচনা গুলো পড়লাম, এগুলো প্রকাশ করতে আদালত বাধ্য করতে পারে? পারে না। আদালত বলতে পারে না, আপনাকে বলতেই হবে। আদালত গলা টিপে কিন্তু ধরেন, আপনাকে বলতেই হবে। আপনি আপনার প্রয়োজনে যদি বলেন সেটা অন্য বিষয়, বাট আদালত আপনাকে গলা টিপে ধরতে পারবে না যে আপনাকে বলতেই হবে। তাহলে এখানে আদালতের সীমাবদ্ধতা রয়েছে, আদালতের ভূমিকা রয়েছে, আদালত তার দায়িত্ব পালন করতে বাধ্য। আমরা কি বুঝছি? জি দাদা। আমরা কি সাক্ষ্য না থাকবো কিনা চিন্তা করতেছি। আরো অনেক অনেক কিছু প্রশ্ন আছে। এবার হচ্ছে কনক্লুসিভ প্রুফকে কনক্লুসিভ সাক্ষ্য আইনের কোন ক্ষেত্রে, লিখে দিচ্ছি, লিখেন সাক্ষ্য আইনে কোন ক্ষেত্রে কনক্লুসিভ প্রুফকে প্রশ্নবিদ্ধ করা যায়। দাদা সাক্ষ্য আইনের 112 ধারা। কে কইলেন? আমি বিউটি সরকার। ওরে বাবা রে, কঠিন প্রশ্ন উত্তর দিয়া ফেলেছে। আরে কি ক্লাস থেকে কইছেন? মানে ক্লাস থেকে কইছেন নাকি নিজের বুদ্ধিতে কইছেন? ক্লাস থেকে মানে দাদা? মানে আমরা ক্লাস করছিলাম, সেই ক্লাস থেকে বলছিলেন? ক্লাস থেকে শিখে বলছেন আগে থেকে জানেন? হ্যাঁ জানি তো, এবং খণ্ডনযোগ্য এটা 112 ধারা, যদিও এটা চূড়ান্ত প্রমাণ কিন্তু তারপরেও খণ্ডনযোগ্য। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা জেনে গেলাম যে কনক্লুসিভ প্রুফস মে বি রিভার্টেবল। প্রশ্ন ছিল যে সাক্ষ্য আইনে কোন ক্ষেত্রে কনক্লুসিভ প্রুফকে প্রশ্নবিদ্ধ করা যায়। দেখেন, রিভার্টেবল শব্দটা উল্লেখ না করে বলা হলো প্রশ্নবিদ্ধ করা যায়। তাহলে আমার উত্তর কিন্তু সেই প্রশ্নবিদ্ধ কিভাবে করা যায় কনক্লুসিভ প্রুফকে?
আর কোনটাকে আমরা কনক্লুসিভ প্রুফ বলতেছি? উদাহরণ সহ একটু বলেন তো। কি দাদা আবার বলেন, বুঝতে পারছি না কোনটাকে। কনক্লুসিভ প্রুফ তো দুইটা সেকশনে আছে। হ্যাঁ 41 ধারা আর দুইটা 112। সেকশনে হবে, দুই ভাবে হবে। হ্যাঁ আচ্ছা বুঝা দাদা, বলেন বিষয়টা, কনক্লুসিভ প্রুফকে প্রশ্নবিদ্ধ করা হ্যালো, যায় কিভাবে? হ্যাঁ, যদি স্বামী স্ত্রীর ভিতরে বৈধ সম্পর্ক হয়, যদি কোনো আপনার সন্তান জন্মগ্রহণ করে, এটা একটা। আর একটা হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক বিচ্ছেদ হয়, মানে বিচ্ছেদ হয় যদি ওরা 280 দিনের ভিতরে যদি অন্য কোথাও বিয়ে না করে, সেই ক্ষেত্রে যদি জন্মগ্রহণ করে, তাহলে ওই সন্তান ওই পিতার বলে গণ্য হবে। এটাই কনক্লুসিভ প্রুফ। তাহলে এটাকে প্রশ্নবিদ্ধ কিভাবে করব? কনক্লুসিভ প্রুফ বুঝলাম, প্রশ্নবিদ্ধ কিভাবে করব? বুঝতে পারছি কিন্তু গুছিয়ে বলতে পারছি না। আচ্ছা, কনক্লুসিভ প্রুফ করা যাবে এরকম, যদি স্বামী স্ত্রীর ভিতরে প্রকৃতির নিয়ম অনুযায়ী যদি স্বামী যদি থাকতো এতদিনের ভিতরে, হয়তো আপনার এইরকম একটা কিছু বোঝায়। অর্থাৎ স্বামী ধরেন বিদেশে চলে গেছে, স্বামী বিদেশে চলে গেছে, হ্যাঁ, কিন্তু সে যদি থাকতো তাহলে ওটা বৈধ পিতা হতো। এই কারণে হয়তো দাদা আপনি যেটা বলেছিলেন ক্লাসে, যে ধরেন বিয়ে করেই সে ওই দিদি চলে গেল বিদেশে, তো তারপরে যদি তার সন্তান জন্মগ্রহণ করে, তো সেই ক্ষেত্রে এটা কোনো ব্যক্তি যদি এটা প্রমাণ করতে পারে যে ওই সবার মধ্যে তার সন্তান জন্মগ্রহণ করেনি, এটা মনে হয় যতদূর সম্ভব। সন্তান জন্মগ্রহণ করার মতো কারণ ছিল না, সন্তান তার এমনি হবে না, ঠিক না? সন্তান জন্মগ্রহণ করার কারণ হ্যাঁ দাদা, ওইটা সন্তান জন্মগ্রহণ করার মতো কোনো কারণ ছিল না, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, এটাই আর কি। ওকে, এখানে প্রশ্নটা যদি আরেকটু ঘুরাই, বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে, একটু লিখেন, বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে সন্তান জন্ম নিলেও সেই সন্তানের বৈধ পিতা বিবাহে আবদ্ধ পিতা হবে না। আচ্ছা কি বলছি আমি তো ভুলে গেছি, কি বলছেন? বানা বানা বলতেছি তো, কি বলছি? বিবাহ বলবৎ থাকাকালে সন্তান জন্ম নিলেও, আচ্ছা আমি লিখে দিই, সেই সন্তানের বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে সন্তান জন্ম নিলেও সে সন্তানের বৈধ পিতা বিবাহের আবদ্ধ পিতা হবে না। উক্ত সন্তানের বৈধ পিতা বলা যাবে না, বিবাহে আবদ্ধ পিতা বা স্বামী হবে না। আলোচনা করি, পাইছি আমরা, বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে সন্তান জন্ম নিলেও উক্ত সন্তানের বৈধ পিতা বিবাহে আবদ্ধ পিতা বা স্বামী হবে না। আমরা উত্তর বলতে পারবো? এখানে আমাকে প্রমাণ করতে হবে ইজ কনক্লুসিভ প্রুফ, বিবাহ আবদ্ধ থাকাকালীন সময়ে সন্তান জন্ম নিলে, বাট যদি দেখা যায় যে তাদের মধ্যে কোনো যৌন সহবাস হওয়ার কোনো সুযোগ ছিল না বিবাহ বলবৎ থাকাকালীন অবস্থায়, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বিবাহের দিনে স্বামী অ্যাক্সিডেন্টে আক্রান্ত, সে অ্যাক্সিডেন্টের কারণে মানে যৌন সহবাস হওয়ার আগেই তাকে সিঙ্গাপুরে মেডিকেলে নিয়ে যাওয়া হলো, সেখানে সে
সেখানে সে মেডিকেলে ছিল 2 বছর, 2 বছরের মধ্যে একটা বেবি হয়ে গেছে, কিভাবে হইল এটা যদি প্রমাণ করতে পারে, তাহলে কি যে লোকটা সিঙ্গাপুরে আছে, যে স্বামীটা সিঙ্গাপুরে আছে, যে তার বউয়ের সাথে বিবাহে আবদ্ধ হয়েছিল, তাহলে যে সন্তান হয়েছে সে সন্তানের পিতাকে সিঙ্গাপুরে থাকা সেই লোকটা হবে না। আচ্ছা দাদা এখানে, দাদা এটা তো ক্লিয়ার কথা, ঠিক আছে। এই ক্ষেত্রে যে 280 দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে পিতা, ডিভোর্সের প্রশ্ন, এই 280 দিনে কেন আসবে? তো অনেক সময়। ডিভোর্সের প্রশ্ন কেন আসবে রে ভাই? সেটা তো বিবাহ বিচ্ছেদের পরে, এখানে তো বিবাহ বিচ্ছেদ হয় নাই। এখানে বিয়ে করে ধরেন সিঙ্গাপুর চলে গেল, দাদা সেকশন 112 হবে? 112ই তো হবে, ব্যাখ্যা করতে হবে অন্য। দাদা এটা সেকশন 12 নিচের অংশটা হবে, নিচের অংশটুকু, নিচের অংশটা, লাস্ট অপশন, লাস্টের অংশ, লাস্ট অপশন, লাস্ট অপশন। আচ্ছা, এভাবে যে পড়া যায়, আমরা কখনো কি চিন্তা করছিলাম যে এভাবে পড়া যায় সাক্ষ্য আইন? না দাদা। আচ্ছা, আমরা তাহলে আজকে আর ক্লাস করতে পারবো না মনে হয়। আমরা আগামী ক্লাস থেকে, আগামী শনিবার থেকে আমরা পেনাল কোডে যাব এবং মাঝে মাঝে প্রিলি, এসআরএক্ট এবং সাক্ষ্য আইন এগুলো আলোচনা করব মাঝে মাঝে, যেমন 15 দিনের মধ্যে একদিন। একদিন করে আলোচনা করলে তাতে ভালো থাকবে, মনে থাকবে। মানে আমার উদ্দেশ্য হচ্ছে কেউ যেন, হ্যাঁ আমার যেটা প্রবলেম ফেস, আমি যেটা প্রবলেম ফেস করছি আর কি, এটা যদি এইভাবে সেগমেন্ট না করা হয়, হ্যাঁ, আমি আসলে কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য আর কি। এই যে রিটেন বা হচ্ছে প্রিলি, যেটা আর কি দেখা যাচ্ছে যে আমরা এই ধারাগুলো যদি আপনার একটা গাইডলাইন এইভাবে দিয়ে দেওয়া হয় যে এই ধারাগুলো রিটেনের জন্য, বা এই না সেটা তো পড়াশোনা বলেই দেয়, সেটা ওটা তো বললেই দেয়, সেটাই তো রিটেন, ওটা তো বললেই দেয়। এটা ব্যাপক আলোচনায় সেটাই রিটেন।